Hello, Matujima, and you're watching Northeast Express on On-Bill TV. Birbubala Raba, the Padma Shri recipient and renowned human rights activist, breathed her last on May 13 at the State Cancer Institute, Guwahati. Raba had been battling cancer for a long time, for which the Assam government had taken a decision to cover the medical expenses. Birbubala Raba's crusade against witch hunting has garnered national recognition. Born in 1954 in the village of Tangku Rivila near the Meghalaya border in Golpara, she faced personal challenges early in life. Expressing deep sorrow, Assam Chief Minister Himanta Biswa Sarma posted on social media that through her untiring efforts to end social evils, Raba illuminated the paths of scores of women with hope and confidence. Rising through a challenging life, she epitomized courage against all odds. Assam will forever remain grateful for her leadership in serving society. বিশ্বাসৰ বিৰুদ্ধে বা সমাজখন সংস্কাৰ কৰাৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ পদক্ষেপ তেখেতে গ্ৰহণ কৰিছিল আৰু তেখেত সেইকাৰণে অসমৰ বিভিন্ন সমাজ ব্যৱস্থাত বিভিন্ন ঠাইত যিবিলাক অন্ধবিশ্বাস আছিল আৰু অন্ধবিশ্বাসৰ যিসকল বলি হৈছিল গতিকে এই অন্ধবিশ্বাসসমূহ মানুহৰ মাজৰ পৰা বহু পৰিমাণে তেখেতে আঁতৰাই দিছিল আৰু যাৰ ফলত আমাৰ সমাজখন সংস্কাৰিত সমাজ হিচাপে আগবাঢ়ি যাবলৈ সক্ষম হৈছে। আজি তেখেতৰ মৃত্যু অসমে এগৰাকী ভাল সমাজ সংস্কাৰক আমি হেৰুৱালোঁ। আমাৰ ৰাজ্যখনৰ কাৰণে এটা ডাঙৰ ক্ষতি হ'ল। গতিকে আজি এতিয়া তেখেতৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মোক ৰাতিপুৱা ফোন কৰি কৈছে আৰু ইয়াতে আজি আমি যাতে সকলোৱে তেখেতক পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰিলে নেশ্যনেল ফ্লেগো তেখেতক দিয়া হৈছে আৰু ৰাষ্ট্ৰীয় মৰ্যাদাৰে তেখেতৰ তেওঁৰ গাঁৱত তেওঁৰ সৎকাৰ কৰা হ'ব আৰু সেই সৎকাৰ অনুষ্ঠানত আমাৰ প্ৰতিষ্ঠা মন্ত্ৰী জয়ন্ত ডাঙৰীয়া উপস্থিত হৈ যাওঁ আৰু ইয়াতে আমাৰ আজি ডাঙৰীয়াই ইয়াতে আমাৰ সকলোকে ইয়াতে আমাৰ গুৱাহাটী মেডিকেল কলেজৰ প্ৰিন্সিপাল ডাঙৰীয়া আছে, কেঞ্চাৰ ইনষ্টিটিউটৰ ডাইৰেক্টৰ বাইদেউ আছে, আমাৰ ছুপাৰিণ্টেণ্ডেণ্ট আছে, মেডিকেল কলেজ ছুপাৰিণ্টেণ্ডেণ্ট দুইখনৰ ছুপাৰিণ্টেণ্ডেণ্ট, গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা ৰাজ্যিক মৰ্যাদাৰে এই মানে তেওঁৰ ৰাজ্যিক মৰ্যাদাৰে মানে সৎকাৰ কৰা Tripura police arrested 5 persons for assaulting a journalist at Kanaraj Chamuhani area on Sunday. The arrested individuals had reportedly stopped the journalist Papi Roy on Friday night, following which a heated altercation broke out between a group of youths and the journalist, ultimately leading to physical scuffle. The accused persons allegedly took a helmet and trashed the journalist, leading to heavy injuries on his head. Sharing details of the incident, OC is Agartala Police Station Sanjeev Sen said they received a complaint from editor Tripura today that he was manhandled by a group of youth. Accordingly, the police went to the spot of the incident and spoke to the eyewitnesses based on the leads. 5 individuals were detained. A specific case was registered on Sunday and has been forwarded to the court. The accused persons were identified as Titan Deb, Artajit Das, Dibankar Guha, Sagar De and Jipan Sarkar. সবাইকে স্বাগত আমাদের থানাতে। অ্যাকচুয়ালি ত্রিপুরা টুডের এডিটর বাপি রায় উনি গত পরশুদিন রাত্রিবেলা 10:30 নাগাদ গণরাজ্যমণি পেট্রোল পাম্পের পরে ডক্টর একেনাথের রেসিডেন্সির সামনে ওনাকে 4-5 জন যুবক মিলে ওনাকে আঘাত করেছেন। উনি সাথে সাথে জিবি হসপিটালে চিকিৎসা করিয়েছেন। রাত্রিবেলা আমাদের কাছে এসে জানিয়ে গেছেন। তো চিকিৎসা কাজে উনি ব্যস্ত থাকায় রিটেন কমপ্লেন দিতে পারেননি। আজ একটা রিটেন কমপ্লেন উনি সাবমিট করেছেন। তো ওই খবরের ভিত্তিতেই আমরা থানার অফিসার সবাই মিলে আমরা প্রথমে যে জায়গাতে ঘটনাটা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং পাশাপাশি ওইখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না, ওই স্কুটিটাকে আইডেন্টিফাই করিয়ে আমরা স্কুটির মালিককে বের করি এবং এর সাথে কারা কারা ছিল তাদেরও আমরা তুলে আনি। জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে ওই দিন রাত্রেবেলা তাদের সাথে সাংবাদিক যে বাপি রায় সাহেব ছিল ওনার সাথে তাদের হট অল্টারেশন হয়েছে এখানে রাস্তা দেওয়ার সাইড দেওয়া নিয়ে। তো
তো তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস আছে, ওরাতে একটা বাইকের স্কুটির চাবি ছিল, ওই চাবিটা দিয়ে ওনার মাথায় আঘাত করেছেন, যেতে তিনি যে কারণে উনি গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। তো আমরা তাদের 5 জনকেই ডিটেইন করেছিলাম কালকে। আজকে কেস কমপ্লেন দেওয়ার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি। তাদের নামগুলি হলো টিটন দে, অত্রজিৎ দাস, দীপঙ্কর গুহ, সাগর দে, জীবন সরকার। তাদের 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের সাথে দুটি স্কুটি ছিল, স্কুটিগুলো আমরা সিজ করেছি। আজকে তাদের আমরা কোর্টে পাঠাচ্ছি। তাদের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন ওনাকে রাস্তায় আটকানো হয়েছে এবং আটকে ওনাকে মারধর করা হয়েছে, জখমপ্রাপ্ত করা হয়েছে এবং ওনার গলা থেকে একটা স্বর্ণের চেইন ছিল, ওটা নিয়ে গেছেন। তো আমরা 341, 325, 384, 34 ধারাতে আমরা একটা মামলা নিয়েছি। আমরা আজকে তাদের কোর্টে পেয়ে এমনিতে তাদের 5 জনের মধ্যে একজন প্রাইভেট টিউটর, যে টিটন দেব যে আছে সে প্রাইভেট টিউটর, বাকিরা সবাই কার্পেন্টার এবং ডে লেবার। The 7th India-France joint military exercise Shakti kicked off at Umroi on Monday, a sophisticated foreign training node located in Meghalaya. Running from May 13 to May 26, exercises opening ceremony saw the esteemed presence of H.E. Thierry Mathieu, the ambassador of France to India, and Major General Prasanna Sudhakar Joshi, General Officer commanding 51 sub-area. Shakti conducted biennially alternates between India and France, with the previous edition held in France in November 2021. The Indian contingent, consisting of 90 personnel primarily from the Rajput Regiment alongside members from other arms and services, is set to participate. Observers from the Indian Navy and Indian Air Force will also contribute. On the French side, the 13th Foreign Legion Half Brigade 13th DBLE will play a significant role representing the contingent of 90 personnel. The overarching goal of exercise Shakti is to bolster the joint military capabilities of both nations, focusing on multi-domain operations within a sub-conventional scenario under Chapter 11 of the United Nations mandate. Well, this is very important because, as you know, France and India enjoy an exceptional relationship. As I said earlier, last year we celebrated the 25th anniversary of our strategic partnership. Actually, I like to describe this partnership as universal because literally it goes from the deep ocean to the outer space. And obviously, defense and security is a major pillar, and I must say the major pillar of our partnership with India. As you know, it takes place in the context of the Indo-Pacific strategy. And I would like to say that this cooperation between France and India in the sector of defense and security is organized around 3 pillars. I mean, actually, we have to work on 3 legs, if I may say. The first one is our strategic dialogue, meaning that we share the same vision. I just used the term of Indo-Pacific strategy. So France coined its own Indo-Pacific strategy back in 2018. We have a vision of obviously a peaceful, inclusive region, and as a matter of fact, we share the same vision as India. So, same vision, joint strategic views on the state of the region is essential and is really at the core of our partnership. Second is our cooperation on defense equipment. So, of course, you are all aware of our close relation as far as Rafale jet are concerned, Scorpion submarines. I could make a long list of equipments, air, marine, land, where France and India have a strong cooperation. I want to insist on the fact that all the major French companies dealing in the security and defense sectors are here in India, totally complying with the Make in India concept and developing their cooperation with the stakeholders in this country. I want
first to present our warmest thanks to the 22nd Regiment for its warm welcome and support, which clearly sets the exercise on a grace path. I have no doubt that this new and improved Shakti 23-24 will be a great success and will perfectly illustrate the way the partnership between our armies has kept developing these past 3 years. As we can see, the Joint Training Road at Umroi conducts training for Indian Armed Forces and forces from friendly foreign countries. Aksai Shakti will focus on the mechanics of conduct of subconventional operations under the Chapter 7 of United Nations mandate, undertaking company-level joint operations and sharing from each other's best practices. We look forward to our French counterparts for enriching ourselves with their knowledge, skills and expertise. The endeavor of the exercise is to learn from each other's shared experiences, develop jointmanship and interoperability through constructive dialogue between individuals and small groups. During the 14 days of staying together, we aspire to work closely with each other to enhance our trust and shared understanding. Thank you. For the first time, jet ski watercraft has been introduced in the Samsoni Hill Station, Dima Hasao. This water sport has been introduced in the industrial township of Dima Hasao, Umrang So's golf course lake that has curved out a dam built over Kopili River. In order to boost the tourism sector in Dima Hasao, Chief Executive Member CM of Dima Hasao Autonomous Council DHAC, Debulal Garlosa, opened up this new facility on Sunday evening. It may be mentioned here that Umrang So at one point of time was not safe owing to insurgency issues, but now Dima Hasao Autonomous Council as well as Dima Hasao Tourism Department is pumping in more initiatives and adventure sports to draw in foreign and national tourists out here. और ये सारा जितना आप लोग देख रहे हैं तरह उमरंगसो को हम लोग एक्चुअली आज में इंडोनेशिया बाली के लेवल में हम लोग वाटर स्पोर्ट में ले जाने के लिए इतना तक हम लोग सोच रहे हैं. तो ये दिस इज ऑल द इनिशिएटिव ऑफ आवर सीएम देबुलाल गरलोसा सर. तो आज में जो भी इधर आप लोग देखा है, ये अगर सीएम साहब नहीं करता तो हम लोग नहीं होता था. और इसको चलाने का आज तो जस्ट शुरुआत है. इसको आगे जाके रूल्स एंड रेगुलेशन मॉडलिटी सब हम लोग बनाएगा. और आज तो ठीक है, आज जो भी है हम लोग जो आया सबको वेलकम करके सबको एक ट्रिप मार रहा है. लेकिन आने वाला दिन से इसका विद रेट इट विल बी फिक्स्ड. एंड एक्चुअली हम लोग चाहता कि उमरंगसो में जैसे सीएम साहब आगे बोल के गया है कि टूरिस्ट जितना हम लोग टूरिस्ट को अट्रैक्शन कर सकता है हम लोग सब तरफ में करना चाहता है. इसीलिए हम लोग सीएम साहब का इनिशिएटिव में ये स्पीड बोट जेट स्की लेके आया है. और भी बनाना राइड और बहुत सारा आइटम और आने वाला है. तो इन द डेज टू कम हम लोग का डिपार्टमेंट, टूरिज्म डिपार्टमेंट और काउंसिल मिलके हम लोग और भी बहुत चीज़ करने वाला है. थैंक यू. Two members reportedly belonging to Arambai Tengol group have been arrested by the Manipur police on Monday in connection with the abduction and brutal assault on 4 police personnel. Police have identified the 2 arrested persons as 25-year-old Taipang Ngangpa and 40-year-old Moirang Tem Bobo. 4 police personnel were physically assaulted on 11th of May while being posted at Kangkokpi police station. They were reportedly abducted along National Highway number 2 at Koirengi in Imphal East District. Following the incident, the tribal body and the Committee on Tribal Unity (COTU) declared a 24-hour total shutdown in Kangkokpi district to demonstrate their resentment over the incident. While answering to media questions, Chief Minister N. Biren Singh has said that FIR has been lodged and culprits will be arrested soon. Mention may be made that these 4 police personnel neither belong to Meitei nor the Kuki community, as 3 of the personnel were from Nepali community while 1 belongs to Muslim community. The ruling Bharatiya Janata Party in Tripura has appealed to
the masses not to take the allegations raised by CPIM seriously and claimed that the principal opposition party had resorted to falsehood in its desperation to fight against the PJP. Briefing media persons at PJP state headquarters, PJP spokesperson Subrata Chakraborty said CPIM State Secretary Jitendra Chaudhary had accused the ruling party of sitting idle at a time when the whole state was undergoing a challenging time. He said after hearing Chaudhary's statements, either could conclude that Chaudhary was either misbriefed or was intentionally using twisted facts to mislead the people. On accident of the bus carrying Tripura State Cooperative Bank job aspirants, he said the person who died that day was not an aspirant of the exam and that TSCB authorities extended help to the 5 other candidates while the bank bore all medical expenses. বলা হচ্ছিল কোঅপারেটিভ ব্যাংকের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব। দেবরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে তার ক্যান্ডিডেট দেবরাজ দেববর্মা ছিলেন না, সেটা অথেন্টিক করছি আমরা। আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা স্পষ্টভাবে জানিয়েছেন উনি পরীক্ষার্থী ছিলেন না এবং পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি সব আপনারা জানেন, আমি চর্বিত চর্বণ করব না। কিন্তু এটা পরিষ্কার করলাম এবং সেই সঙ্গে এটাও বলছি যে 5 জন সেই দুর্ঘটনায় আহত হয়েছেন যারা পরীক্ষার্থী ছিলেন, তাদের জন্য সরকার থেকে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আধিকারিকদের পাঠিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক ব্যয়ভার সমস্ত কিছু বহন করা হচ্ছে এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক IBPS কে অনুরোধ জানিয়েছে এই 5 জন সুস্থ হওয়ার পর যে কোনো জায়গায় তাদের জন্য আবার যাতে পরীক্ষা বসতে যেতে পারেন তার সুযোগ দেওয়ার জন্য IBPS কে অনুরোধ জানিয়েছেন। সরকার এতটাই সংবেদনশীলতা নিয়ে কাজ করে একজনও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সংবেদনশীলতা সরকারের রয়েছে, কারণ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, এটা অন্তর্দয়ের উত্থানের লক্ষ্য নিয়ে কাজ করা সরকার। কাজেই বিভ্রান্তি ছড়ানো ছাড়া সিপিএম এর আর কোনো কাজ নেই। তার জন্য আমরা গতকাল সাংবাদিক সম্মেলনে মানুষকে বিভ্রান্ত করার জন্য যে একটা ষড়যন্ত্রমূলক তথ্য পরিবেশন করা হয়েছে তাকে তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাজ্যবাসীকে বিনম্র আবেদন রাখবো, আপনারা সিপিএম এর দেওয়া কোনো বিষয়কে তথ্য হিসেবে গ্রহণ করবেন না। এটা তাদের বিভ্রান্তি, এই জায়গা থেকে সিপিএম কে বিবেচনা করুন, তথ্য প্রয়োজনে আপনারা সংগ্রহ করুন, তাহলে আপনাদের কাছেও সত্য পরিষ্কার হয়ে যাবে যে সিপিএম কতটা চক্রান্ত করতে পারে, তথ্যের হেরফের করে মানুষকে বিভ্রান্ত করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার জন্য, রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য এবং রাজ্যের নিন্দা করার জন্য, রাজ্যের পরিবারকে কালিমালিপ্ত করার জন্য এদের প্রয়াস বরাবর থাকে। তার বিরুদ্ধে জনগণ সোচ্চার হবেন এবং তাদেরকে ধিকৃত করবেন, এই আবেদন রেখে সবাইকে। এখন পর্যন্ত ঝড় বৃষ্টি কিছুই হয়নি। ঝড় বৃষ্টি আগরতলায় বসে ওনারা অনুমান করছেন। ওনারা না ভারতবর্ষের, না উত্তর পূর্বাঞ্চলের জিওগ্রাফি জানেন, না আবহাওয়ার খবর যা রাখেন, না সর্বশেষ তথ্য কি আছে জানেন। বহু জায়গায় আপনাদের মাধ্যমে রিপোর্ট হয়েছে গাছপালা ভেঙে বাড়ি ঘর পড়ে গেছে, বিদ্যুৎ পরিবাহী তার বিদ্যুৎ ছিন্ন হয়েছে। হ্যাঁ, কোনো জায়গায় 2 দিন 3 দিন হয়তো বা তার জন্য যেখানে ট্রান্সফরমারে গোলযোগ হয়েছে ব্যাপক, সেখানে লাইন সারাই করতে সময় লেগেছে। কিন্তু এইটা ঘটনা যে 24 ঘন্টা করে কাজ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাকে সারাই করার জন্য সর্বতোভাবে প্রয়াস নিয়ে তাকে স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন। That's all we have for now. Keep watching Hornbill TV.